সল্ট ইন্ডেক্স। আসলে সল্ট ইন্ডেক্স বলতে আমরা কি বুঝি একটু দেখি। সিম্পল ডেফিনেশন অফ সল্ট ইন্ডেক্স, যখন আমরা এসআই বলে থাকি, পরবর্তীতে এসআই মেনশন করব। A numerical comparison of fertilizer compounds using sodium nitrates salt index of 100 as the standard. আমরা কোনো কিছুর সাথে তুলনা করে যেমন সোডিয়াম নাইট্রেটকে এর সাথে কম্পেয়ার করে অন্যান্য আমরা নেব। কেন আমরা এটা করতেছি আমরা পরে আসতেছি। কম্পারিজন নিউমেরিক্যাল মানে রেশিও যেভাবে করো ঠিক ওরকমই পরে আমরা দেখাচ্ছি। Repeat, a numerical comparison of fertilizer compounds using sodium nitrates salt index of 100 as the standard. Explanation. It can be described as salt index equal to 100 P divided by P dash, where P increase in osmotic pressure of the soil solution due to application of definite weight of fertilizer mixture. আমরা যখন ফার্টিলাইজার অ্যাড করি সলিউশনে গিয়ে সেই অসমোটিক প্রেসারের উপরে সলিউশন অসমোটিক প্রেসারের উপরে ফার্টিলাইজারের ওয়েট হিসেবে সে কতটুকু পি ডেনসিটি বা কি ধরনের কত পার্সেন্টেজ মানে সেই ফার্টিলাইজার কন্টেন্ট করছে, যে নাইট্রোজেন বলো ফসফরাস বলো অন্যান্য, তার উপর বেস করে অসমোটিক প্রেসার ভেরি করবে তার সলিউশন। P equal to increase in osmotic pressure of soil solution due to application of definite weight of a fertilizer mixture. P dash will pressure increase due to application of equivalent fertilizer sodium nitrate. এই যেটা বলছে সোডিয়াম নাইট্রেট ইউজ করলে যে ধরনের প্রেসার হয় তার তুলনায় যে ফার্টিলাইজার দিলাম ইউরিয়া বলো পটাশিয়াম ফসফেট বলো যাই দেই পটাশিয়াম সোডিয়াম নাইট্রেটের তুলনায় সে কতটুকু প্রেসার ইনক্রিজ করছে, that will be the salt index. Another way, SI salt index is the ratio of the increase of osmotic pressure produced by fertilizer to that produced by equivalent weight of sodium nitrate based on a relative value of 100. It is described as is. এখন এখানে যদি দেখো সিম্পল কথায় কেন হলো SI হলো মানে osmotic pressure of salt, যেটা তুমি ফার্টিলাইজার দিলে, সল্টটা মানে ফার্টিলাইজার, divided by osmotic pressure of salt or fertilizer যা দিই আর কি, মাইনাস osmotic pressure of soil, সয়েলে যা আছে ফার্টিলাইজার দেওয়ার ফলে এটা বাড়বে, সুতরাং সয়েল এটা বাদ দিয়ে কতটুকু বাড়লো, ডিভাইডেড বাই osmotic pressure of sodium nitrate মাইনাস osmotic pressure of soil. সোডিয়াম নাইট্রেট দিলে সয়েলে যা আছে তার থেকে একটু বাড়বে, কিন্তু সে কতটুকু বাড়ে সেটা ইনটু 100, অর্থাৎ ওভারঅল ইয়েতে আছে ওভারঅল osmotic pressure মাইনাস সয়েল osmotic pressure মাইনাস হলে আলটিমেটলি হচ্ছে কি যে আমরা osmotic pressure of fertilizer divided by osmotic pressure of sodium nitrate, এই যে উপরে বিয়োগ করে যা থাকবে এখানে বিয়োগ করে যা থাকবে সেটা রেশিও ইনটু 100, এটাই হবে তোমার সল্ট ইনডেক্স। এবার আমরা সংখ্যা বলতে পারি ইজ এমপিএ, মানে এমপিএ হলো মেগা পাস্কেল, যে বলে থাকি মেগা পাস্কেল ফার্টিলাইজার। এটা মানে আমরা সাধারণত অসমোটিক প্রেসার মেজারমেন্টের জন্য অ্যাটমসফিয়ারিক প্রেসার কে ব্যবহার করে থাকি, কোশ্চেন নিচে বলা আছে এখানে MPa ডিভাইডেড বাই MPa সোডিয়াম নাইট্রেট ইনটু 100, এভাবে আমরা সল্ট ইনডেক্স বের করতে পারি। তারপর ইকুয়েশনের দিক থেকে যেভাবে মনে রাখুন সামনের দিকে, যেটা আসলে কথা হলো যে আমরা সয়েল এর নিজস্ব একটা অসমোটিক প্রেসার আছে এবং আমরা যে ফার্টিলাইজার দেবো তার ফলে ওই সয়েলের অসমোটিক প্রেসার থেকে এটা বেড়ে যাবে, কতটুকু বাড়লো, আর সোডিয়াম নাইট্রেট দিলে কতটুকু বাড়বে 100, এটাই হবে সল্ট ইনডেক্স। In recent years, some have adopted a method that measure each electrical conductivity, not the original osmotic pressure approach. Products SI varies widely depending on methodology used. এখন এটা কোন মেথডে যাও তার উপর বেস করে ভেরিয়েশন হয়, ওগুলো নিয়ে আমরা ডিটেইলস এর তত দরকার নাই। Salt index by itself does not tell us how much of a given product is safe when applied with seed. It only provides relative differences among products. এখানে আমরা কথাটা বলি যে আমরা যে salt index does not tell us how much a given product is safe. প্রোডাক্ট বলতে আমরা সল্ট বলি ফার্টিলাইজার বলি যেভাবেই বলি না কেন, এটা আমাদের জন্য কতটুকু সেফ বা আমরা সিটের সাথে দেই অন্যান্য যেভাবে ইউজ করে থাকি সেটা আসলে কথা আছে ইট অনলি প্রোভাইডস রিলেটিভ ডিফারেন্সেস অ্যামং দ্য প্রোডাক্টস। এখন ধরো আমরা ইউরিয়া ভালো না সোডিয়াম নাইট্রেট ভালো না অ্যামোনিয়াম নাইট্রেট ভালো, সেটা নির্ভর করবে আমাদের ডিমান্ডের উপরে, এনভায়রনমেন্টের উপরে, কোনটা ভালো কোনটা কতটুকু ইয়ে করে প্রোডাক্ট আছে সেই, এটা আমরা ওরকম ঠিক
কনফিডেন্টলি বলতে পারি না, তো একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে পারি, এটাই হলো সল্ট ইন্টেন্সিটি। আমরা দেখলাম যে ইকুয়েশনটা কম্পেয়ার করবো, কম্পেয়ার করে কোনটা ভালো মন্দ এটা পরবর্তীতে কিছু মেকানিজম আছে ওর মধ্যে দিয়ে আমরা পেয়ে যাবো আস্তে সেই পরেই। Many of other factors such as soil temperature, soil moisture, potential free ammonia formation may all impact germination and or seedling or root development. এই যে কতগুলি কথা, ময়েশ্চার, তারপরে টেম্পারেচার, পোটেনশিয়াল ফ্রি অ্যামোনিয়া, প্রত্যেকটাই জার্মিনেশন অথবা সিডলিং মানে যে চারা রুট ডেভেলপমেন্টের জন্য একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন। Personally, all fertilizers materials are salts. When they dissolve in the soil, they increase the salt concentration of the soil solution. And increase in salt concentration increase osmotic pressure of soil solution. এই কথাগুলি জাস্ট পড়ে যাবো, একটু মাথায় রাখতে হবে। আমরা ফার্টিলাইজার দিই, এটা পানিতে ডিজলভ হয়, এবং ডিজলভ হওয়া মানে সয়েল সলিউশন কনসেন্ট্রেশন বেড়ে যায়, কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া মানে অস্মোটিক প্রেসার ইনক্রিজ করবে সয়েল। এখন এখানে এসে যে বিভিন্ন রং দিয়ে বলা হচ্ছে, এটার মানে একটু মনে রাখতে হবে। এই জিনিসগুলো একটু মনে না রাখলে সামনের দিকে চলা কঠিন হয়ে যায়। Higher the osmotic potential of a solution. Remember, the higher the osmotic potential of a solution, the more difficult it is for seeds or plants to extract soil water they need for normal growth. যতই হায়ার অসমোটিক প্রেসার থাকবে সলিউশনে, প্লান্টের বা সিডের জন্য সেটা ততই কঠিন হয়ে যাবে এক্সট্রাক্ট করা, ডিফিকাল্ট হয়ে। Higher the osmotic pressure of a solution, the more difficult it is for seeds or plant to extract soil water they need for normal growth. এটুকু একটু মনে রাখা, যত osmotic pressure বাড়বে ততই আমাদের ডিফিকাল্টি বেশি অ্যারাইজ করবে, সিড হোক আর প্লান্ট টেস্টার। SI of sodium nitrate is defined as sodium nitrate এটাকে বেস ধরে যেটা বলা হয়েছে, ফার্টিলাইজার ম্যাটেরিয়ালস উইথ সল্ট ইন্ডিসেস গ্রেটার দ্যান 100 প্রোডিউস গ্রেটার অসমোটিক পোটেনশিয়াল। যে 100 এর চেয়ে বেশি হলে বেশি অসমোটিক প্রেসার প্রোডিউস করবে। ফার্টিলাইজার উইথ SI ভ্যালু লেস দ্যান 100 প্রোডিউস লেস অসমোটিক, অর্থাৎ এই যে সোডিয়াম নাইট্রেট ধরো এর চেয়ে বেশি যদি অসমোটিক প্রেসার হয় 100 এর উপরে, তাহলে বেশি মানে গ্রেটার অসমোটিক পোটেনশিয়াল থাকবে, আর যদি নিচে থাকে তাহলে লেস অসমোটিক পোটেনশিয়াল। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এখন আপনি কিছু ডেটা বুঝান। হায়ার অ্যান্ড লেস ফার্টিলাইজার, হায়ার অ্যান্ড লেস ফার্টিলাইজার কি, এই শব্দগুলো মাথায় রাখতে হবে। হায়ার ফার্টিলাইজার কন্টেনিং গ্রেটার দ্যান 25% মেজর নিউট্রিয়েন্টস। এখানে হায়ার অ্যান্ড লেস ফার্টিলাইজারটা কি, ফার্টিলাইজার কন্টেনিং মোর দ্যান 25% অফ মেজর নিউট্রিয়েন্টস। আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্টস যারা বলো, তার যদি বেশ 25% এর বেশি থাকে সেটাকে আমরা বলবো হায়ার অ্যানালিসিস ফার্টিলাইজার। জেনারেলি হ্যাভ লোয়ার SI is better for plant growth. তাহলে এই যে হায়ার অ্যানালিসিস ফার্টিলাইজার জেনারেলি বেটার, এবং কারণ কি এর লো SI ভ্যালু থাকে, মানে মোর দ্যান 20% মেজর নিউট্রিয়েন্ট থাকলে এর SI ভ্যালু কম থাকে, মানে প্লান্টের জন্য ভালো। লোয়ার অ্যানালিসিস ফার্টিলাইজার এটা হলো less than 25%, ওটা containing greater than 25% আর less than 25% nutrients have higher SI value. এটা lower, এটা higher SI value is more injurious to plant. প্লান্টের জন্য ক্ষতিকর। For example, a fertilizer contains 45% nitrogen. এই যে more than 25% higher analysis fertilizer, a fertilizer contains 45% nitrogen, that high analysis is better than B fertilizer contains, মানে এখানে বলা হচ্ছে A fertilizer, নাম মানে A fertilizer, মানে এ বা বি এক্স ওয়াই যেটা আমরা যেটা বলি নাম দিয়েছে, এটা ইউরিয়া হয়, ইউরিয়ার 45% নাইট্রোজেন, এটা হাই অ্যানালাইসিস ফার্টিলাইজার, এটা বেটার। এই ফার্টিলাইজার কন্টেন্স 40% নাইট্রোজেন, লো অ্যানালাইসিস, অর্থাৎ এইটা তুলনায় যদি ধরো এটা 45% 40%, লো অ্যানালাইসিস ফার্টিলাইজার ইন রিলেশন টু এসআই। এসআই তুলনা করতে গেলে যে 45% এটা প্লান্টের জন্য ভালো, কারণ এটা আমরা মেজর নিউট্রিয়েন্ট হয়, নাইট্রোজেন মানে মেজর নিউট্রিয়েন্ট। এর মধ্যেও যদি আবার কম হয় 40% হলে ওই 45% তুলনায় এটা এসআই রিলেশন একটু লো অ্যানালাইসিস ফার্টিলাইজার, তার মানে এটা নিয়ে কিছুটা ডিফিকাল্টিস হবে 45%। Renewed interest in placing fertilizer in or close to the seed row makes it important to remember that an increase in salt concentration in the fertilizer band can cause seed or seedling injury. Placing fertilizer at least 2 inches away from the seeds can usually prevent injury. এখন এখানে একটা কথা, যে ফার্টিলাইজার প্লেস করতে গেলে রুটের কাছে অথবা সিডের খুব কাছাকাছি হয়ে গেলে সেটা ইনজুরিয়াস ইফেক্ট শো করে। সেই জন্য আমাদের মূলত ফার্টিলাইজার প্লেস করতে গেলে at least 2 inches away from seeds or root, which will prevent
ইনজুরি। আমাদের এই যে ফার্টিলাইজার বা যেকোনো জায়গায় গাছ লাগাও, গাছের সাথে পরে ফার্টিলাইজার দিতে যাও, এখান থেকে মনে রাখতে হবে যে গাছটা যেখানে আছে বা সিডলিংটা যেখানে আছে তার থেকে অ্যাটলিস্ট 2 ইঞ্চি দূরে যেন ফার্টিলাইজারটা আমরা ওই প্লেস করি, ই করি, থাকবে যে অ্যাটলিস্ট 2 ইঞ্চি দূরে থাকবে। কাছাকাছি হলে সিড হোক, রুট হোক, তার উপরে নেগেটিভ। নেক্সট স্লাইড। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, পরেরটা দেন। ASI is calculated by comparing the increase in osmotic potential brought about by addition of that fertilizer material compared to the increase in osmotic pressure when an equivalent weight of sodium nitrate is added to water. ওই আগেরটাই একটু মানে এখান থেকে কিছু কথা বলা যায় আমরা এসআই ভ্যালু সোডিয়াম নাইট্রেটের কেন নিলাম সেটা একটু এক্সপ্লেনেশন দাও। The SI of a mixed fertilizer containing NPK is the sum of SI values partial index of its components. অর্থাৎ এই যে একটা মিক্সড ফার্টিলাইজার নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম, নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তিনটা ভ্যালু যোগ করে ইন্ডেক্স হবে SI ভ্যালু হবে। SI does not predict the amount of material that will produce injury to crops in a particular soil. বলে দেওয়ার কিছু কিছু classifies fertilizer material relative to each other and shows which is most likely to cause injury. মানে এই এসআই ভ্যালু দেখে আমরা কোন ফার্টিলাইজারটা কি ইনজুরি শো করবে এরকম একটা ভ্যালু দিয়ে আমরা পাই, আমরা ইচ্ছে করে ভ্যালু দেখাবো, এগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে এই জিনিসগুলো বুঝতে সুবিধা। ক্রপ টলারেন্স অফ এসআই ভেরি ওয়াইডলি, বিভিন্ন ক্রপের সল্ট টলারেন্স যেভাবে ভেরিয়েশন হয় এটাও তাই। Wheat is moderately tolerant of high salt conditions while soybeans are very sensitive. তো হুইট আমরা কিছু কিছু মডারেটলি সল্ট টলারেন্ট বা এসআই টলারেন্ট আমরা ওটা বলতে পারি, কিন্তু সয়াবিন খুব সেন্সিটিভ, সল্ট টলারেন্স কম। কর্ন ইজ ইন্টারমিডিয়েট ইনটলারেন্স। যদি আমরা কর্ন, তারপরে তোমার সয়াবিন এবং হুইট চিন্তা করি, হুইট হলো বেস্ট ফর সল্ট টলারেন্স, কর্ন ইন্টারমিডিয়েট ইন বিটুইন, মানে হুইট এন্ড soybean, soybean very sensitive. Dry soil conditions as well as fertilizers that produce free ammonia, that is urea, তারপরে urea ammonium UN, urea ammonium nitrate বা কি যেন একটা আছে UN, urea ammonium nitrate, DAP diammonium phosphate, ঠিক আছে, urea ammonium nitrate আর diammonium phosphate, এগুলি একটু দেখবো কোনটার মধ্যে বলছে কি dry soil condition as well as fertilizers that produce free ammonia will significantly increase seed and seedling stress leading to injury or possible death. যাতে আমরা ইউরিয়া অথবা ইউএন অথবা ডিএপি যদি দেই, এগুলো যদি ড্রাই সয়েল হয় তখন এখান থেকে অ্যামোনিয়া প্রডিউস করে মানে প্লান্টের জন্য খুব ক্ষতি করে। অ্যামোনিয়া যখন ফ্লাওয়ারিং স্টেজে করে তাহলে আর গাছের ফসল আসবে। Beware of salt tolerance index of your starter fertilizer and do not overstress your young crop. এখন এই যে তুমি কোনো ক্রপ যদি আর্লি স্টেজে, ইয়াং স্টেজে দাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে সাই ভ্যালু কত এবং আমার এই ইয়াং প্ল্যান্ট এগুলি টলারেট করতে পারবে। এরপরে আমরা এখানে এসে কিছু সল্ট ইন্ডেক্স দেখি। সল্ট ইন্ডেক্স ভ্যালুস ফর সেভারাল ফার্টিলাইজার ম্যাটেরিয়ালস। এখানে দেখো ফার্টিলাইজার মানে সোডিয়াম নাইট্রেট, তার এসআই ভ্যালু 100, যা আমরা বলছি। দেন এখান থেকে আইসা অ্যানহাইড্রেট অ্যামোনিয়া 41.7, অর্থাৎ ওইটার তুলনায় এইটা মানে এসআই ভ্যালু যত কম তত লেস হার্মফুল। হ্যাঁ, এরকম অ্যামোনিয়াম নাইট্রেট 100 উপরে গেলে বেশি ইনজুরিয়াস, 100 নিচে হলে কম। অ্যামোনিয়াম নাইট্রেট লাইম 61, অ্যামোনিয়াম ফসফেট, এটা বিভিন্ন রকম। এই যে কতগুলি ভ্যালু এখানে দেওয়া হলো, ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম সায়ানাইড বা ক্যালসিয়াম কার্বনেট 4.6 আর ক্যালসিয়াম নাইট্রেট হলো জিপসাম 8 কোয়ার্টার। কত কম তত এর ইনজুরিয়াস ইফেক্ট কম হবে। এখন নাইট্রোজেন সলিউশন 37% হলে এসআই ভ্যালু 70।
নাইট্রোজেন সালফেট 40% হলে তার সাইকেলার। পটাশিয়াম সালফেট, পটাশিয়াম ক্লোরাইড 109, 100 উপরে গেলেই তার একটু নেগেটিভ ইম্প্যাক্ট বেশি থাকে। ইউরিয়া 75। আমাদের কথা যেটা শুনলাম পরে আসছে মাথায় একটা জন্য বলছি 100% এর নিচে হলে সেটা যত কম হবে তত লেস ইনজুরিয়াস, আর উপরের দিকে যত যাবে তত মোর ইনজুরি। এইগুলি একটু তোমরা বিভিন্ন লেজারের কোনটা কত মাথায় রাখার চেষ্টা করবো। যেমন সোডিয়াম ক্লোরাইড 153, এর ইনজুরিয়াস ইফেক্টটা বেশি। পটাশিয়াম ক্লোরাইড 114, এগুলোর 60% পার্সেন্টেজ বেশি থাকে। তার ফার্টিলাইজার অন্যান্য ইয়েতে দেওয়া থাকে কত পার্সেন্ট পটাশিয়াম, এই তুলনায় এটাগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। Fertilizers also differ greatly in their effect on the concentration of soil solution. Mixed fertilizer of same grade may also vary widely in salt index depending on their carriers from which they are formulated. This আমরা একটা বলে আসছি NPK যোগ করে এটা করবে। Higher analysis fertilizer will generally have lower SI per unit of plant materials than water soluble or lower analysis fertilizer. To furnish 50 kg nitrogen, 250 kg ammonium sulfate would be required, whereas with ammonium nitrate 150 kg would be required. Is a variation. এখানে তোমার 50 কেজি দিতে লাগবে 250 কেজি অ্যামোনিয়াম সালফেট, আর এখানে লাগবে অ্যামোনিয়াম নাইট্রেট সোর্স হিসেবে দাও তো 150 কেজি রিকোয়ার্ড। এই যে একটা লোড বাড়তি, এটাও একটা ম্যাটার করে সলিউশনের উপরে। Hence, higher analysis fertilizer have less of a tendency to produce salt injury than equal amounts of plant material in lower analysis fertilizer. যদি হায়ার অ্যানালাইসিস ফার্টিলাইজার বলতে আমরা বুঝি কি, যে তোমার মেজর নিউট্রিয়েন্ট থাকতে হবে গ্রেটার দ্যান 25%, এবং ওই সোডিয়াম নাইট্রেটের তুলনা করে 100 এর নিচে তার এসআই ভ্যালু হবে। এগুলি আমরা যদি দেখি তাহলে হায়ার অ্যানালাইসিস ফার্টিলাইজার মোটামুটি লেস ইনজুরিয়াস দ্যান লো অ্যানালাইসিস ফার্টিলাইজার। লো অ্যানালাইসিস ফার্টিলাইজার মানে ওইদিকে যদি চিন্তা করো যে 100 এর উপরে 100 যত উপরে যাবে তত তার ইয়েটা বেড়ে যাবে। এখানে তারপরও আছে যে সোর্স হিসেবে এটা কথাটা একটু ধারণা আছে। Higher analysis fertilizers have less of a tendency to produce salt injury than equivalent, এই কথাটা আছে equal amounts of plant materials in lower analysis fertilizer. একই অ্যামাউন্টে দিবা কিন্তু লোয়ার অ্যানালাইসিস ফার্টিলাইজার থেকে দিলে তার ইনজুরিয়াস ইফেক্ট একটু বেশি। একটু আগে আমরা দেখাইলাম বললামও যে সোডিয়াম নাইট্রেট ওই যে উপরের কলা আছে 50 কেজি দেওয়ার জন্য 250 কেজি অ্যামোনিয়াম সালফেট লাগে, ওয়ারাস অ্যামোনিয়াম নাইট্রেট থেকে দিলে 150 কেজি। ওই যে 250-100 কেজির একটা লোড সয়েলে অসমোটিক প্রেসার প্লান্টের জন্য এবং রুটের জন্য ক্ষতিকর। Nitrogen and potassium salts have much higher salt index. The nitrogen and potassium salts have much higher salt index and are much more detrimental to germination than phosphorus salts when placed close to or in contact with seed. এখানে বলছে সোডিয়াম এবং পটাশিয়াম ফার্টিলাইজার গুলি হায়ার লেভেল। এখানে আমরা একটু দেখি পটাশিয়াম ফার্টিলাইজার একটু উপরে, নাইট্রোজেন ফার্টিলাইজার নাইট্রোজেন আমরা সরাসরি এরকম পাই, সেখানে ওই যে নাইট্রেট অ্যামোনিয়াম নাইট্রেট 104, হ্যাঁ এরকম যে পটাশিয়াম এবং সোডিয়াম এই ফার্টিলাইজার গুলি 100 উপরে যাওয়া মানে তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকে। এই কথাগুলি এখন একটু বারবার করে মনে রাখতে হবে। এখানে আমরা ওরকম করে কিছু আবার একটা দেখি। Salt index per unit 20 pounds of plant nutrient for several materials is shown in the following table. এখানে বলে salt index per 20 is a per 20 pound material দেওয়া, যে 20 pound material দিলে প্রত্যেকটা 20 pound দিয়ে কার কত salt index সেটা বোঝা যাচ্ছে। ম্যাটেরিয়াল হলো এদিকে অ্যানালাইসিস, হায়ার অ্যানালাইসিস যেটা আমরা বলে থাকি সেটা এখানে এসআই পার ইউনিট অফ প্লান্ট ম্যাটেরিয়াল। প্লান্ট ম্যাটেরিয়াল হলো এসআই সল্ট ইনডেক্স কোথায় কত, এগুলি একটু জাস্ট একটু দেখবা নিজেরা, ডেটাগুলো দেখলে কোনটার সাথে কোনটা কম্পেয়ার করে সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া কার কত, এখান থেকে তোমরা ভ্যালু জানা হলে কোনো ভ্যালুর সাথে করে ধারণা করতে পারো। মাথায় থাকলে তোমার ভবিষ্যতে চলাফেরা শুরু। এরপরে আমরা আসছি ব্যালেন্স ফার্টিলাইজেশন আর কমপ্লিট ফার্টিলাইজেশন। পুরোনো ডেফিনেশন
বর্তমানে এটা হলো তোমার যার যা দরকার এই দিলে সেটাই ব্যালেন্স ফার্টিলাইজেশন। কারণ আমার কথা যে আগে একটা আমরা এনপিকে এটাই কমপ্লিট ফার্টিলাইজার আর এটাই ব্যালেন্স ফার্টিলাইজার, কিন্তু সেই ধারণাটা এখন একটু চেঞ্জ হচ্ছে। এখন হচ্ছে ফার্টিলাইজার অ্যানালাইসিস করে যে যে তোমার রিকোয়ারমেন্ট যা তা দিবা, এই ব্যালেন্স ফার্টিলাইজেশন আমরা ধরে নেবো। এনিওয়ে, তারপরেও কথাগুলি ইম্পর্টেন্স এই অর্থে আমরা একটু বলি। ব্যালেন্স ফার্টিলাইজেশন, word balance means different things to different people. ওই যে বিভিন্ন ধরনের বিভিন্ন মানে আছে। Balance fertilizers contain equal amounts of NPK such as 10, 10, 10, 5, 5, 5. A problem with applying balanced fertilizer is excessive buildup of phosphorus and potassium in soil. এখন কথা, এই যে আমরা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম যাই দিই 10-10 করে দিলে তাতে করে দেখা যায় যে ওই যে তোমার ফসফরাস বেশি যাচ্ছে, potassium অত ক্ষতি করে না। phosphorus a problem of the applying balanced fertilizer is excessive buildup of potassium, phosphorus and potassium. এখানে নাইট্রোজেন হয়েছে, নাইট্রোজেন থাকে না, ইভেন পটাশিয়ামও সয়েলে থাকলে খুব পটাশিয়াম ক্ষতি করে না, কিন্তু ওই সময় গিয়ে অন্যান্য হ্যাম্পার করে। পটাশিয়াম এক্সচেঞ্জ দেওয়ার ফলে ক্যালসিয়াম এক্সচেঞ্জ যেতে পারে না, সেই ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট হয়। যখন বেশি পরিমাণ হয়েছে সয়েলে তখন পটাশিয়াম ক্যালসিয়ামের সাথে আনকমপ্লিট ক্রিয়া এর আধে পড়ে থাকে, তখন ওই এলিমেন্টগুলি নাইট্রোজেন available হয়েছে। There are some who believe that a balanced fertilization is on where the amount of any nutrient removed by the crop is replaced in the fertilization for the following year after proper determination of the need of the fertilizer. এখন এখানে ব্যালেন্স ফার্টিলাইজার বলতে ওইটাই আসলে কিন্তু বললাম যে ব্যালেন্স ফার্টিলাইজার তোমার সয়েল অ্যানালাইসিসে যেটা যেটা দরকার সেটা দিবা, এটাই হবে ব্যালেন্স ফার্টিলাইজার। এখন এখন আমরা দেখতেছি যে আগে এনপিকে নিয়ে মানুষ চিন্তা করতো, ফার্টিলাইজার চিন্তা করে না, এখন অনেক ঘরে আসছে। এখন দেখা যায় যে জিঙ্ক, কপার, মোলিবডেনাম সবই আমরা অনেক সময় সয়েলে ডেফিসিয়েন্ট হচ্ছে। সুতরাং ব্যালেন্স দিলেও ডেফিসিয়েন্ট এলিমেন্ট না দিলে সেই অর্থে যা দরকার সয়েলে সবটাই দিতে হবে। দ্যাট উইল বি দি ব্যালেন্স ফার্টিলাইজার। তবে তোমরা একই সময় দুটা কথাই দুটার অর্থই করার মধ্যে আছে বলা আছে। কমপ্লিট ফার্টিলাইজার, fertilizers carry labels with 3 numbers which correspond to the primary nutrients that plants require, which abbreviated as NPK. NPK ভাবে আমরা থাকি, NPK fertilizer. Fertilizer must contain 3 key nutrients for it to be considered complete. এখন কথা, এখানে যে 3টা নিউট্রিয়েন্ট থাকলে আমরা এটা কমপ্লিট ফার্টিলাইজার বলে থাকি। যদিও এখানে ওই কথাটা স্যার এটা কি কমপ্লিট হবে যদি এর মধ্যে অন্য কোনো নিউট্রিয়েন্ট আমরা না দেই, সেটা আলাদাভাবে দিবা, কিন্তু যে কোনো ফার্টিলাইজার প্যাকেটে যদি এনপিকে ফার্টিলাইজার দিই এটা কমপ্লিট ফার্টিলাইজার ধরে নিব। এখানে ডেফিনিশন আছে, এই কথাটা আবার করি। এ ফার্টিলাইজার মাস্ট কন্টেইন 3 কি নিউট্রিয়েন্টস, তিনটা এনপিকে, ফর ইট টু বি কনসিডার্ড কমপ্লিট। এনপিকে আচ্ছা, কমপ্লিট NPK. Nitrogen helps keep plant leaves healthy, while phosphorus contributes to healthy root growth. Potassium helps to flowering and fruiting plants, contributes to the immune system and overall health of the plant. এখানে তিনটার কিছু রোলের কথা বলে ফেলছি ছোট করে। আমাদের ওই রোল অফ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এগুলো আলাদা করে পড়ানো হয়ে থাকে এবং থাকে কে কতটা রোল দেবে, 20, 25, 30টা বিভিন্ন জায়গা থেকে পড়লে বিভিন্ন সময় মনে থাকবে যে এখানে এই কথাটা বলা আছে, ওইটা নিয়ে আমি ফসফরাসের রোলে বসাবো, নাইট্রোজেনের রোলে বসাবো। Potassium helps flowering, fruiting and plants and contribute to the immune system and overall health of the plant. Just like plants need proper nutrient to thrive, they are at risk of they are at risk of compromised or declining health if they don't have access to necessary nutrients or if they are unable to metabolize nutrients properly. এটা ওই যে মানুষের স্বাস্থ্যের মতো ফুড অ্যান্ড নিউট্রিশন মানে ব্যালেন্স যদি না হয় তাহলে প্লান্ট থাকে। Plants need 17 elements for optimal growth. Air and water supply 3 of them, which is oxygen, hydrogen, nitrogen, and soil supplies the rest. When soil becomes depleted of nutrients, farmers supply complete, that is balanced fertilizers to correct deficiencies and ensure plant health. কথা যেগুলি
আমরা 17টা এলিমেন্টের মধ্যে যে হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলি অ্যাটমসফিয়ার থেকে নেয় আর বাকিটা সয়েল থেকে যাচ্ছে। এর মধ্যে এখন যদি বলো স্যার কার্বন থেকে আসে, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড হিসেবে নেয়, আবার সয়েল থেকেও ধরো কার্বনেট বাইকার্বনেট আমরা ওই কমপ্লিকেশন মধ্যে না গিয়ে সাধারণত অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এর অ্যাটমসফিয়ার থেকে না, বাকিটা সয়েল সোর্স থেকেও নিতে পারে। আর হলো যে এর মধ্যে যদি কোনো কিছু ডেফিসিয়েন্সি হয় তখন ফার্মার বিভিন্ন ভাবে যে কম্পিউটার ব্যালেন্স ফার্টিলাইজেশন করে থাকে, যাতে করে কারেক্ট দ্য ডেফিসিয়েন্সি। এখন কথা দেখবে কমপ্লিট ব্যালেন্স ফার্টিলাইজার কেন দেবো, ডেফিসিয়েন্সি সিম্পটম দেখা দিলে সেই কিসের ডেফিসিয়েন্সি, ফসফরাস, সালফার, এই সিম্পটম দেখে আমরা অ্যাপ্লাই করে থাকি, অ্যাপ্লিকেশন থেকে তার এনশিওর করি। তো এর মধ্যে impacts of fertilizer application on soil quality এগুলি কথা এখানে বলা আছে, একটু বেশি বেশি বলবো। এখানে কথাগুলি একটু বলতেছি এই যে impacts of fertilizer application on soil quality, যা আমরা পড়ে আসছি ফার্টিলাইজার প্রতি হয়, এখানে কিছু পয়েন্টস দিয়ে বলা আছে, আমার রাখার জন্য খেয়াল রাখবো। এই পয়েন্টস এখানে দেওয়া মানে তোমরা ভবিষ্যতে মনে থাকবে। Balanced and integrated use of organic and inorganic fertilizers may enhance the accumulation of soil organic matter and improve soil physical performance. Balanced and integrated use, integrated organic matter and inorganic fertilizer, এটা বুঝছি আমরা। integrated use যেটা হলো যে নরমালি তোমার ধরো মাটিতে নাইট্রোজেন লাগবে, ইউরিয়া, ইউরিয়া আমরা দেবো, ইউরিয়া দেবো কিরকম, একবারে যদি দিয়ে দিই এটা তো লিস হয়ে যাবে, ভোলাটাইলেশন হবে, সেই হবে। একটা কাজ করি, কিছু অর্গানিক ফার্টিলাইজার দেবো আর কিছু ইউরিয়া দেবো, তার রিকোয়ারমেন্ট তার ধর 50% ইউরিয়া আর 50% অর্গানিক ম্যাটার, এরকম যদি দেই তাহলে করি, এতে করে অর্গানিক ফার্টিলাইজার দিলে সয়েলের হেলথ ইমপ্রুভ করে, ম্যাটার স্টোরেজ ইমপ্রুভ করে, এবং এতে করে সয়েলটা হেলদি হয়। এই হলো ইন্টিগ্রেটেড ইউজ। ওই ইন্টিগ্রেটেড ইউজ অফ ফার্টিলাইজার নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট আমরা ওই করবো হয়তো বলে বলা হয় না, বলা হয়েছে কখনো আইএনএফ, ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, এনএম। আচ্ছা শুনতেছো নাকি? ঘুমিয়ে পড়ো না? আচ্ছা, যে আইএনএম কি বলছে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট? বলা হয় না। ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট এখানে কোন জিনিস আমরা যেহেতু আসছে, এখানে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের মধ্যে হলো অর্গানিক ইনঅর্গানিক ফার্টিলাইজার শেয়ার করে। আমার ধরো 100 টন দরকার, 50 টন দেবো অর্গানিক ফার্টিলাইজার, 50 টন ইনঅর্গানিক, অথবা 75 টন অর্গানিক ফার্টিলাইজার, 25 টন ইনঅর্গানিক ফার্টিলাইজার, এরকম দিলে সয়েল হেলথ ভালো হয়। এটাই হলো ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট। Fertilizers are usually applied to soil for increasing or maintaining crop yields, to meet increasing demand of food and to maintain soil healthy. ওই যে soil quality কি ধরনের ইম্প্যাক্ট ফেলে, ইম্প্যাক্ট হলো নেগেটিভ পজিটিভ সব চলে আসে, তার জন্য অনেক কিছু এর মধ্যে নেই। Application of mineral fertilizer results in higher soil organic matter accumulation is a bioactivity due to increased plant biomass production, and organic matter returns in soil, organic matter returns to the soil in the form of decaying roots, litter and crop residues. এইটা একটা কথাটা কিন্তু মডার্ন ফার্টিলাইজার আমরা যখন ইউজ করতেছি এখন যারা, তাদের জন্য এটা একটা বুঝাইতে পারবো না যে আপনি বেশি বেশি ইনঅর্গানিক ফার্টিলাইজার দিয়ে application of inorganic fertilizer results in a higher soil organic matter, ঠিক আছে? বুঝতেছো এটা? Application of inorganic fertilizer results in a higher soil organic matter accumulation, biological activity due to increased plant biomass production, and organic matter returns to the soil in the form of decaying roots, litter and crop residues. এটাই যদি হয় তাহলে আমরা কেন বায়ো ফার্টিলাইজার দেবো, অর্গানিক ফার্টিলাইজার দিতে যাব? বাস্তবতা হচ্ছে যে আমরা অর্গানিক ফার্টিলাইজার দেই, ধরো 4 টন থেকে 6 টন ইল্ড হলো, 6 টন ইল্ডের সাথে ক্রপ রসিডাসও 6 টন, মানে স্ট্র 6 টন হবে। এই যে 6 টন স্ট্র, এটাকে আমরা যদি মাঠে রেখে দিতে পারতাম, কারণ এটা হয়েছে থেকে নিউট্রিয়েন্ট মাইনিং সয়েল থেকে, যদি আবার সয়েলে ফিরিয়ে দেই তাইলে আমাদের আর কোনো অসুবিধা নেই। আমরা জানি যে রাইস প্রোডাকশন করতে গিয়ে গ্রেইনে নিউট্রিয়েন্ট যায় মাত্র 1.5% বা 2%, 3% ম্যাক্সিমাম, ধরো সবকিছু মিলাই।
অন্যান্য প্রসেস ধরে, আর বাকি 79% ওই এস্ট্রোটেস্ট্রা এদিক ওদিক থাকে। এটাকে যদি আবার মাটিতে আমরা ফিরিয়ে দিতে পারতাম, ফিরিয়ে দেই, তাইলে আমাদের সয়েল আরো হেলদি হবে এবং প্রোডাকশন যত বাড়বে তার এক্সট্রা ম্যাটেরিয়ালও বাড়বে। সেই এক্সট্রাটা যদি আমরা ওরকম মানে সয়েলে দিতে পারি, তাইলে সয়েল আরো বেশি হেলদি হবে। সে কারণে কিন্তু সমস্যাটা হলো যে আমরা যখন গ্রেন কাটি সাথে সাথে এক্সট্রাও কাটে ফেলি। হারভেস্টার দিয়ে কাটে, ওর মধ্যে ধান বেরোয় কতটুকু, এক্সট্রা বেরোয় কাটে। এই অর্থে ওইটা সয়েল থেকে লস হচ্ছে। এই কারণে আমরা ইনঅর্গানিক ফার্টিলাইজারটা অ্যাভয়েড করার চেষ্টা করি। এছাড়াও এনভায়রনমেন্ট বা লিজ হয়, এটা সেটা একটু মানে না। Addition of soil organic enhances soil organic carbon content, which is an important indicator of soil quality and product. এখানে দেখবো যে ইনঅর্গানিক ফার্টিলাইজার দেওয়াটা কি সাপোর্ট করে। এরপরে অর্গানিক ফার্টিলাইজার, অর্গানিক কার্বন বাড়ে, যেটা সয়েল কোয়ালিটি পুরো একটা ইম্প্যাক্ট। Sequestration of organic carbon is the key to reduce greenhouse gas emissions and lower the carbon footprint of the farming. এখন এখানে এই যে sequestration কার্বন কোথায় কি আছে, soil organic carbon, the key to reduce soil gaseous organic carbon emission. এটাকে যদি আমরা এই soil organic carbon মাটিতে ধরে রাখতে পারি, করতে পারি। তার অর্গানিক ম্যাটার, অর্গানিক কার্বনের মধ্যে ডিফারেন্সটা কি? কিছু কিছু অর্গানিক কার্বন তোমার সবটাই অর্গানিক ম্যাটার কনভার্ট হয় না, বাকি কিছুটা তাদের সাবস্ট্রেট হিসেবে নিয়ে নেয়। সুতরাং সয়েল অর্গানিক কার্বনকে, সয়েলের মধ্যে অর্গানিক কার্বন যা পাই, এটাকে আমরা গুণ দিয়ে অর্গানিক ম্যাটার যদি নিয়ে নেই, এটা রিয়েল মেথড শো করে না, কারণ ওই কার্বন থেকে পুরোটার অর্গানিক ম্যাটার কনভার্ট হয় না, অন্যান্য মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি এনার্জি সোর্স ব্যবহার করে থাকে, যে কারণে। এরপরে আসছে ওই যে ইম্প্যাক্টস অফ ফার্টিলাইজার অন সয়েল কোয়ালিটি। দ্য সয়েল matter components such as humic molecules or polysaccharides increased aggregate stability by binding material particles into aggregates and reduce their susceptibility to erosion by wind. এখন কথা হলো যে যদি অর্গানিক ম্যাটার বাড়ে, তাহলে বাইন্ডিং ক্যাপাসিটি বাড়ে, তাতে করে এরোশন, উইন্ড সমস্ত ওয়াটার এরোশন তারা মানে সাসেপ্টেবল। In return, formation of stable aggregates enhances physical properties of soil organic matter against microbial decomposition. এবং ওই যদি তুমি অর্গানিক ম্যাটার বেশি দাও, তাহলে মাইক্রোবিয়াল সয়েলের বিভিন্ন স্ট্রাকচারের ওটা ভেঙে দিবে, সেটা পারে না, ফিজিক্যালি রেজিস্ট্যান্ট হয়। অর্থাৎ অর্গানিক ম্যাটারটা সিমেন্টিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, গ্লু। Fertilization also affect the chemical composition of soil solution, which can be responsible for dispersion, flocculation of clay particles, and thus affect soil aggregation. Soil aggregation কতটুকু স্টেবল হবে তা ফার্টিলাইজার দিলে, তার কারণে ফার্টিলাইজার কম্পোজিশন নির্ভর করে, সয়েল সলিউশনের কম্পোজিশন নির্ভর করে তোমার ওই পাস হয়ে যাবে, স্টেবল হবে। তারপরে beneficial effects of increasing soil organic matter concentration on enhancing soil structural stability have been widely documented. এই যে বেনিফিশিয়ারি অর্গানিক ম্যাটার দিলে তো স্ট্রাকচার ইমপ্রুভ করবে, তা জানেন সবাই কাছে কম। Reduction in soil organic matter can degrade soil quality and fertility, resulting in reduced economic production. অর্গানিক ম্যাটার কমে যায়, তার একটা সয়েল কোয়ালিটি বলো, প্লান্ট প্রোডাকশন বলো, সবকিছু ডাইরেক্ট ইমপ্যাক্ট করে, আর আলটিমেটলি ইকোনমিক প্যারামিটারগুলি নেগেটিভ রিডিউস করে, resulting in reduced economic. Soil organic matter lower the soil bulk density, and the soil organic matter lowers bulk density and compaction, resulting in an increased total porosity and water infiltration. Water infiltrate হলে soil infiltration ভালো হয়, production। Soil organic matter effects of fertilizer application on soil quality. এই continuation কিন্তু আমরা এখন আরো কথা বলতেছি। Traditional agricultural practices of applying nutrients or organic measures such as green manure,
পারমিয়ার ম্যানুয়াল, এগুলো আমার মনে হয় কি তোমরা একটু বেশি হয়ে যাচ্ছে আমার এখানে। তোমাদের আর একটা কোর্স আছে সয়েল ম্যানেজমেন্ট, হ্যাঁ, সয়েল ম্যানেজমেন্ট আছে না তোমাদের? তো তিনটা জি হয়ে স্যার। গেছে। সয়েল ম্যানেজমেন্ট একটা কোর্স আছে, তাই তো? আমাদের সয়েল ম্যানেজমেন্ট একটা কোর্স আছে, ওখান থেকে এই জিনিসগুলি দেখবা। এই ম্যাক্সিমাম ওই সয়েল ম্যানেজমেন্টের উপরে ফার্টিলাইজার দিলে ইম্প্যাক্টটা কি হয় সয়েলের উপরে, এখান থেকে আমরা নিয়ে আসছি। আর এমনি কথা আছে ওই কোর্সে পড়াবে তো পড়াবে, আমি একটু জিনিস দিয়ে দিলাম, ওগুলো পড়ে নিলেই হবে যে ফার্টিলাইজার দিলে কোথায় কি ইম্প্যাক্ট হয়, পেপতে দিলে কি হয়, মেডমেন্ট নিয়ে এসে তা শুধু করে নিই। আর সয়েল ম্যানেজমেন্ট এগুলো থাকার কথা জায়গায় ইম্পর্টেন্ট সিস্টেম আমি জাস্ট এই যে ইন্টিগ্রেশন মানবো। Today's year's combination of organic amendments and inorganic fertilizers is widely recognized strategy of integrated nutrient management, integrated nutrient management to sustain agronomic productivity and improve soil fertility. আমাদের প্রোডাক্টিভিটি সাস্টেইন করতে হবে, সয়েল ফার্টিলিটি ইমপ্রুভ করতে হবে, সেক্ষেত্রে করণীয় অর্গানিক ইনঅর্গানিক কম্বিনেশন। Today's year's combination of organic amendments and inorganic fertilizers. The organic amendments and inorganic fertilizers is widely recognized strategy of integrated nutrient management to sustain inorganic productivity and improve soil fertility. আর অনেকগুলো একটু পূর্ণ করে recently, soil quality has gained attention as a result of environmental issues related to soil degradation and production sustainability and farming system. Research have considered the concentration of soil nutrients, for example, organic carbon, NPK, are good indicator of soil quality and productivity because of their favorable effects on physical, chemical, and biological soil. এখানে বলা হচ্ছে যে researchers considered the concentrations of soil nutrients. Soil nutrient বলতে অর্গানিক কার্বন, এনপিকে একটা মোটামুটি ধরে নিয়ে আসছে, এগুলো গুড ইন্ডিকেটর হিসেবে। এর মধ্যে এগুলার সময় নাই, এখানে এটা শেষ করতে। এখানে তো কত কথা আছে, তোমরা নিজেরা soil fertilizer and crop related generalizations বলি, প্রভাব টাইপের পপুলার টক কোর্ট, হ্যাঁ, এখানে আছে। তাই আমি এখানে বিভিন্ন জন আছে, সেটা গেল বিভিন্ন জায়গায় আমাদের লাগবে। Beneficiaries will have better communicated to the public at large, হ্যাঁ। আচ্ছা, এখানে এসে objectives to improve soil health কিভাবে আমরা বাড়াইতে পারি, fertilizer based management practices based on nutrient stewardship, নিউট্রিয়েন্ট উপর বেস করে আমরা ফার্টিলাইজার ম্যানেজ করা। এবং এক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের দেখতে হবে: প্রোডাক্টিভিটি, সুটেবিলিটি, ক্রপিং সিস্টেম সাস্টেইনেবিলিটি, ফেভারেবল বায়োফিজিক্যাল এন্ড সোশ্যাল এনভায়রনমেন্ট। এই জিনিসগুলো থাকলে আমরা ফার্টিলাইজার বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস আমরা করতে পারবো। এখানে একটা এখানে কতগুলো তাহলে অবশ্যই দেখানো তোমাদের করার জন্য can effects of fertilizer used on soil bark. দিলে বারোটা অর্গানিজমের উপর কি ধরনের ইম্প্যাক্ট জন্য রসুন রিডিউসেস সয়েল এরোশন। ফার্টিলাইজার দিলে গাছপালা হলে আটকে রাখে, গাছ হলে আটকে রাখে। ফার্টিলাইজার কিভাবে দিচ্ছে প্রেটারে, পাওনিয়ার রিসার্চ, পাওনিয়ার এগ্রিকালচার, হ্যাঁ, এরা মাঠে কাজ করে, এরাই কিন্তু পাওনিয়ার ফার্মার। সুন্দর আছে দেখতে চাই, তাহলে যে ওখানে ম্যাটার চারজন, ওখানে ম্যাটার, তারপরে প্লেয়ার এখান থেকে তারপরে এখানে বিভিন্ন
global consumption, nitrogen, phosphorus, potassium, supplied fertilizer. এটা কোন এখানে 70 ছিল, ভারতে এসে এখানে তারপরে এখানে সবথেকে ব্রডকাস্টার বলছেন হাতে হারাইছিল সায়েন্টিস্ট মার্কেট দেখেছিলাম। তাহলে আমরা এই চ্যাপ্টার ক্লোজ করি, ঠিক আছে? জি স্যার। জি স্যার, ঠিক আছে। এবার আমরা সয়েল রেজিলিয়েন্স যাব, ঠিক আছে? ঠিক আছে। তো স্ক্রিন শেয়ার একটু করে নিই এখানে। দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি স্যার, দেখা যাচ্ছে। সয়েল রেজিলিয়েন্স এক কথায় কি, যে এটা আমরা পূর্বের অবস্থা ফিরিয়ে নিয়ে আসা সয়েল রেজিলিয়েন্স। এখানে আমরা ডেফিনিশন, কনসেপ্ট, ইম্পর্টেন্স এগুলো কি করব, প্রসেস ফ্যাক্টরস, কজেস অফ সয়েল রেজিলিয়েন্স, তারপর অ্যাসেসমেন্ট অফ সয়েল রেজিলিয়েন্স, ক্লাসিফিকেশন অফ সয়েল রেজিলিয়েন্স, তারপর ডিফারেন্ট ইন্ডিকেটরস অফ সয়েল রেজিলিয়েন্স, ল্যান্ড ইউজ ম্যানেজমেন্ট ইফেক্টস অন সয়েল রেজিলিয়েন্স। তো আসল কথা স্যার, রেজিলিয়েন্স কি ডেফিনিশন আমরা যাই দেই, আসল কথা হলো সয়েলের যে আছে পূর্বের অবস্থায় রেজিলিয়েন্ট বানাইতে হলে যে একটা সয়েলের কোনো কারণে সেটা লোপ পাইছে, সেটাকে আবার বিভিন্ন পদ্ধতি দিয়ে আমরা পূর্বের অবস্থা ফিরিয়ে আনবো। অর্থাৎ একটা লোক অসুস্থ হয়েছে, তাকে ওষুধপত্র পাই, আমরা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনলে কাজ করার শক্তি পাই, সয়েলের অবস্থা তাই। হঠাৎ কোন একটা রোগ বলার অসুস্থ হয়েছে, তাকে আবার পূর্বের অবস্থা ফিরিয়ে আনবো। তখন তাকে পূর্ব অবস্থা ফিরে আনতে পারবো, তখন সে রেজিলিয়েন্ট। আর যদি না আনতে পারো, যতটুকু পারো 50% রেজিলিয়েন্স, 60% রেজিলিয়েন্স, অথবা 20% রেজিলিয়েন্ট, এরকম করে করে বিভিন্ন ক্যাটাগরি। দেখি ডেফিনেশন কি বলে। ডেফিনেশন অফ সয়েল রেজিলিয়েন্স: soil resilience had recently been introduced in soil science to address sustainability of soil resource and to combat soil degradation. একটা হলো সাস্টেনেবল হবে সয়েল রিসোর্সটা, এবং সেটা ডিগ্রেডেশনকে প্রতিরোধ, এটাই হলো সয়েল রেজিলিয়েন্সের মূল কথা। তো সাস্টেন করবে রিসোর্সটাকে, এবং যাতে করে এটা ডিগ্রেড না করতে পারে সেই অবস্থায় রাখা। Concept of soil resilience and its relationship to soil quality not been well defined or well developed. It is necessary to clarify the concept of soil resilience and its relationship to soil quality and to present a framework for its assessment. What is soil resilience? By definition, resilience is the ability to recover quickly from setback. Simple কথায় তাকে যে ইন্ট্রোডাক্টরি দিয়ে আসছি, এবার একবার ডেফিনিশন দিচ্ছি। রেজিলিয়েন্স ইজ দ্য অ্যাবিলিটি টু রিকভার কুইকলি ফ্রম সেটব্যাক। এখন তা হয়েছে তার থেকে পূর্বাবস্থা ফিরিয়ে নিয়ে আসে। In other words, it can be defined as the ability of a system to revert to its original or near original performance or a state that exists before the impressed forces altered it. এটা হলো কোন একটা ফোর্স যদি এসে সয়েলের ক্ষতি করে, এটা ক্ষতি করছে সেই ক্ষতিকে পুরো পোষাইয়ে একবার পুরো অবস্থায় চলে যাওয়া, অথবা কাছাকাছি চলে যাওয়া, অথবা স্টেট দ্যাট এক্সিস্টেড বিফোর, মানে ক্ষতিটা হওয়ার আগের অবস্থায়। প্রথম ওই উপর কথাটাই চলে যায় যে ওরে যায় যে রিভার্ট টু ইটস অরিজিনাল, এটাই হলো মানে তোমার ওই বিফোর যে অবস্থা ছিল। কারণ অরিজিনাল মানে আমরা এখানে ওরকম যে অরিজিনাল আমার অর্গানিক ম্যাটার কন্টেন্ট ছিল 2%, কিছুদিন ইউজ করার পর ওটা হয়ে গেল 1.7%। এখানে এসে যদি কেউ তাকে অর্ডার করে ফেলে, তাহলে সেই কথাটাই বোঝানো হচ্ছে যে অরিজিনালি 2% নাকি 1.7 এর সময় যখন সে যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থাটা, সলটাই হয়তো ধরো কথা কথা সিকলি ছিল, সিকলির উপরে আরো এসে নেগেটিভ ইম্প্যাক্ট করে এখন ডেড এর অবস্থা চলে আসে।
এই অবস্থা থেকে অন্তত তাকে সিকলি সার্ভাইভার যে কন্ডিশনটা, সেই অবস্থা থেকে নিয়ে যেতে পারলেও ভালো হয়। এগুলি পরবর্তী ক্লাসে বুঝবেন। Simplest way to define soil resilience perhaps would be a soil's ability to recover after its misuse, abuse, or disturbance. Misuse, abuse, or disturbance. Misuse মানে হলো আসলে সয়েলটা ইউজ করার কথা এগ্রিকালচার প্রয়োজনে, কিন্তু আমরা এটা হোমোস্টেট করে ফেলছি। এটা হলো মিসইউজ। আর অ্যাবিউজ হলো খারাপ অর্থে। এই সয়েলটাকে আমরা এটার থেকে ধরো এমন ভাবে কিছু ইয়ে হয়েছে যে পলিউশন, যে সয়েলটাকে আর আমরা ব্যবহার করতে পারি। ইন্ডাস্ট্রিয়াল কতগুলো পলিউশন ওখানে সয়েলের মধ্যে ফেলে দিলাম, ওটা আর কোনো ভাবেই আমরা ভালো কোনো কিছুতেই নেব না। এটা নেগেটিভ অর্থে আর কি abuse। আর ডিস্টারবেন্স, মাঝে মাঝে ডিস্টার্ব হয়, ঝড় বন্যা আসে, সেটা তো তিনটে অর্থ। মিসইউজ হলো যে আমি যেটা ব্যবহার যেখানে হওয়ার কথা সেটা করে নেই, উল্টাটা করছি, misuse। আর অ্যাবুজ মানে এটাকে নেগেটিভলি ব্যবহার করছি। Disturbance occasionally frequently disturb হয়। Whatever definition we put forward, it gives us very weak information to enable us to analyze the resilience as a soil attribute. And so now the question arises as resilience against what and কথা। এই যে soil resilience হবে কিসের জন্য, কিসের যত কিছুই আমার আসুক, ইনসেক্ট আসুক, তারপরে ওই অন্যান্য উইন্ড ফোর্স আসুক, যে ইফেক্টে আসুক, সেটার সাথে রেজিডেন্ট হয়ে চলবে। এখন যখন আসছে, এটা থেকেও সে মানায় পোষ মানায় থেকে যেতে পারছে। স্যালাইনটি এসে গেছে, স্যালাইন সয়েলের মধ্যেও সে সার্ভাইভ করতে পারতেছে। তার মানে সে এরকম রেজিডেন্ট। বিভিন্ন পকেটে পকেটে আমরা স্যালাইন টলারেন্ট বলি, বিভিন্ন রকম অন্য পেস্ট টলারেন্ট নামে আমরা বলে থাকি। সবকিছু মিলে যত ফোর্সে আসুক তার এগেইনস্টে সে কতটা টলারেন্ট। In fact, soils have no resilience in general or absolute or in absolute term. What they have is a capacity of behaving in a certain way in the face of certain or more or less well-defined agents, forces, or effects. When soil handbook কথা বলছে, soils have no resilience in general or in absolute term. কথাটা একটু সয়েল হিসেবে একটা বাফারের মতো কাজ করে, তারপরও সেখান থেকে সে মানে নিজে নিজে যে একটা কিছু করে ফেলবে সেটা না। তোমরা যা ইনপুট দাও তার উপর বেস করে সে রেসপন্স। What they have is a capacity to behave. Behavior capacity কি মানে তুমি যা দিবে তার সাথে সে কিভাবে বিহেভ করছে ইজ এ সার্টেন ওয়ে ইন ফেস অফ সার্টেন মোর অর লেস ওয়েল ডিফাইন্ড এজেন্টস। আর এজেন্টটা কিরকম, ফোর্সটা কিরকম, ইফেক্টসটা কিরকম। Calculation, sorry, precondition of characterization of the resilience of a soil requires the definition of these agents, force, and effects. এখন সয়েলটা কিসের এগেইনস্টে রেজিলিয়েন্ট হবে সেটা ফোর্স কি, কি ধরনের ইফেক্টটা কি করছে, এজেন্ট কি, কি ধরনের এর উপর বেস করে সয়েল রেসপন্স। আমরা এখানে একটু আসি। There are some mass or energy fluxes that dominate soil processes and results in soil behavior in general. Soil resilience is partly a result and partly a counterpart of such fluxes. The different fluxes are, এখানে যে কথাগুলি বলা হচ্ছে যেটা আমরা নিচেটা বলে বুঝবো। Atmospheric, রেডিয়েশন, হিট, প্রেসিপিটেশন। এর মধ্যে থেকেই যে রেডিয়েশন, হিট, প্রেসিপিটেশন, এর মধ্যে অন্যান্য গ্যাস ফ্লাক্স, এনার্জি ফ্লাক্স যা হয়, এর হিট বাড়লে একরকম হয়, কমলে একরকম হয়, প্রেসিপিটেশন ওরকমই, ওর সাথে সব রেডি গ্যাস। এন্ডোজেনিক মানে ভিতরে, soil fluxes, weathering, soil formation, synthesis, decomposition of organic matter, accumulation, leaching, distribution of compounds, তারপরে erosion, reduction, release of nutrients, etc. এন্ডোজেনিক বাহিরে, আসলে ভিতরে, সয়েলের ভিতরে। আর এক্সোজেনিক গুলো সয়েলের বাহিরে। এই যত কিছু ঘুরবে, weathering, soil formation, সয়েলের ভিতরে। অ্যানথ্রোপোজেনিক, এক্সোজেনিক, এটাকে আমরা অ্যানথ্রোপোজেনিক হিউম্যান অ্যাক্টিভিটির সাথে তুলনা করি। Mass and energy fluxes, effects of agricultural operations like tillage, etc., application of chemical, irrigation, drainage, renewable, etc., contamination by industrial outputs, radiating, fission products, etc. বিভিন্ন রকম মানে কন্টামিনেশন কিভাবে ইন্ডাস্ট্রি থেকে
আউটপুট হয় রেডিয়েটিভ এলিমেন্ট হতে পারে, রেডিয়েটিভ ফিশন প্রোডাক্টস হতে পারে, যেটা আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা পেয়ে থাকি এই ধরনের। তো এটা হলো এক্সোজেনিক, মাটির বাইরে উপর। Soil resilience include all the processes that enable soils to counteract stresses and alterations. Enable soil resilience includes এই যে যত প্রসেস ঘটবে তার কাউন্টারঅ্যাক্ট হিসেবে কাউন্টার স্ট্রেস দিতে হবে এবং অল্টারেশন এগুলি পরিবর্তনের সাথে উইথ সাপোর্ট helps to those that enable soils to counteract soil এখানে সার্ভে করতে পারবে অথবা পরিবর্তনের কিছু আসলে সেটাও সেখানে সার্ভে করতে পারবে, দ্যাট উইল বি soil. Consequently, soil resilience includes such important properties as buffering capacity of soil, respect to chemical, physical, and biological. Buffering capacity of soil, the soil chemical properties যেভাবে থাকার কথা অপটিমাম থাকে তখনই সেটা মোর কমফোর্টেবলি গ্রোথ ডেভেলপমেন্টে হেল্প করে, ডেভেলপমেন্ট রুট ডেভেলপ। এরপরে follows from these that a soil may have high buffering capacity against chemical agents and at the same time may have very low buffering capacity against biological stress. এখানে এসে বলছে যে soil may have high buffering capacity against chemical agents, ঠিক আছে, and at the same time may have very low buffering capacity against biological stress. Biological stress মধ্যে আমাদের ব্যাকটেরিয়া যেখানে থাকার কথা এটা যদি স্ট্রেস হয় একটু বাফারিং ক্যাপাসিটি খুব লো, মানে ব্যালেন্স করে সে রাখতে পারে। বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস যা আছে তার উপরে কন্ট্রোল তার প্রেজেন্ট। Soil resilience also includes an important capability of soil known as renewability. Renewal ability. Renew করা ability. Soil resilience also includes an important capability of soil as renewal ability. Renewal ability কিরকম যে আমি রিনিউ করে নিতে পারি, লাইসেন্স রিনিউ করে এক বছর চলে, সয়েল এরকম পারে। It's very important that soil as a natural resource is capable of conditional renewal. That is, it can regenerate itself after several kinds of degradation within reasonable limits. এখন সয়েলের ধরো কোনো ক্ষতি হলে সয়েল নিজেই নিজেকে রেজিলিয়েন্ট করতে পারে সময়ের সাথে। এখানে এসে এখন আমরা দেখবো সাম ডেফিনেশন, যে বলে আসছি কিছু ডেফিনেশন এখানে বিভিন্ন আসপেক্ট থেকে দেওয়া, পয়েন্ট অফ ভিউ, ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ, basic definition. The capability of a trained body to recover its size and shape after deformation caused especially by excessive stress, and ability to recover from or adjustment easily to is pursued or sense. এখানে কতগুলি কি আছে ওগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট কি বলে, ইঞ্জিনিয়ারিং রেজিলিয়েন্স টাইম অফ রিটার্ন টু এ গ্লোবাল ইকুইলিব্রিয়াম following a disturbance. Ecological resilience is the amount of disturbance that a system can absorb before it changes to a alternative stable state. Therefore, ecosystem এটা বিভিন্ন ইয়া থেকে কিছু ডেফিনেশন দিচ্ছে, এখানে আমি বেশি আছে সেই ডেফিনেশন আমাদের জন্য ভালো দেখতেছি। আচ্ছা, এরপরে আমরা এখানে আসি কনসেপ্টস অফ সয়েল রেজিলিয়েন্স। যা বলছি আগে ওই কথাই এখানে অন্য অনেক জায়গা থেকে একটু কিছু সায়েন্টিস্ট কথা বলা আছে। এটা তারা কি বলছে, সয়েল রেজিলিয়েন্স রিফার্স টু দ্য ইন্ট্রিনসিক অ্যাবিলিটি অফ আ সয়েল টু রিকভার ফ্রম ডিগ্রেডেশন এন্ড রিটার্ন টু এ নিউ ইকুইলিব্রিয়াম সিমিলার টু ইনসিডেন্ট স্টেট, আগে পূর্ব অবস্থায় ফিরে নেওয়া সেই ক্ষমতা সয়েল। Soil resilience can also be defined as the ability of a system to recover its functional structural integrity. তুমি সিস্টেমে ছিল,
সেইটা থেকে ডিস্টার্ব হয়, সেখান থেকে আবার পুনরায় তার স্ট্রাকচারাল ফাংশনাল ভ্যালিডিটিটা ফিরে আনে। Functional integrity signifies the capacity of the soil to moderate or improve dynamic functions, decay of organic composition. Structural integrity signifies the intrinsic capacity of the soil to improve its structural properties, soil exertion processes, and return to the initial condition. ওই soil যদি আমরা বলি resilient soil, তখন এই যে soil structure, তারপরে তোমার রিজনাল কন্ডিশনে আসতে এই যে এগ্রিগেশন, এই সমস্ত যদি ভালো অবস্থায় থাকে তাহলে আমরা ওই অবস্থায় ফিরে যেতে পারি। The term soil resilience has evolved from the theory of ecological resilience, widely used to describe reactions of terrestrial and aquatic system to anthropogenic natural perturbations. এখানে একটা কথা, the term soil resilience have evolved from the theory of ecological resilience. Theory of ecological resilience মানে ecological science of relationship বিটুইন হোয়াট, এই যে সবকিছু মিলে একটা গাছ, তার সাথে মানে অন্যান্য পানির সোর্স, এরকম সবকিছু মিলে যখন একটা সুন্দর কনজেনারেল অ্যাটমসফিয়ার থাকবে, তখনই তারা রেজিলিয়েন্ট হতে হেল্প করবে। তো মোটামুটি এই করে নিয়ে এই সমস্ত জিনিস আরো বেশি কিছু আছে, ইকোলজিক্যাল কনসেপ্টস অফ সয়েল রেজিলিয়েন্স। এখানে রেজিলিয়েন্ট বলতে কি বোঝায়, তারপরে ইলাস্টিসিটি, হাইস্টেরেসিস, তারপর ম্যালিয়াবিলিটি, এটা বিভিন্ন পড়ছো ঘটনা করে একটু দেখো, কারণ এটা লাগতেছে পরবর্তীতে এইগুলি বোঝানোর জন্য। Soil resilience, it has socio-economic and political forces that affect soil resilience. And socio-economic and political forces that affect soil resilience, মানে আমাদের সামাজিক ব্যবস্থা কিরকম এবং পলিটিক্যাল পার্টিস গুলি কিভাবে রোল প্লে করে, এর উপর নির্ভর করবে আমাদের সয়েল রেজিলিয়েন্স বা এর উপর রান করে। এখানে সয়েল রেজিলিয়েন্স এর মধ্যে প্রসেস, ফ্যাক্টরস, কজেস। প্রসেস এর মধ্যে কি হতে পারে, ফ্যাক্টরস আসতে পারে, কজ আছে। তো টেবিলে বলা আছে প্রসেসেস, ফ্যাক্টরস এন্ড কজেস অফ সয়েল রেজিলিয়েন্স। এই হলো সোসিও-ইকোনমিক এন্ড পলিটিক্যাল ফোর্সেস that affect soil resilience, মানে কি ইন্টেনসিভ এগ্রিকালচার। এখান থেকে এই যে কথাগুলি এখান থেকে শুরু হয়ে এখানে আসছে যে হাই সয়েল রেজিলিয়েন্স হইতে হলে কি হইতে হবে, ইন্টেনসিভ এগ্রিকালচার থেকে হাই প্রফিটেবিলিটি, ইনকাম, হাই লিভিং স্ট্যান্ডার্ড এন্ড লিটারেসি, দেন স্টেবল গভর্নমেন্ট এন্ড institutions, application high soil resilience. Because they stability করতে পারি, তখন আমার সয়েলটা রেজিলিয়েন্স। এখানে আছে অ্যাসেসমেন্ট অফ সয়েল রেজিলিয়েন্স। কিভাবে সয়েল রেজিলিয়েন্স আমরা অ্যাসেস soil resilience, এখানে কি বলা আছে, to be functional and operational, it is important to develop methods of quantification of soil resilience. There are various approaches to quantify soil resilience. The methods of soil resilience are quantitative observation, qualitative observations, quantitative observation. And observations on what? Soil properties, groundwater, ground cover, biomass, water and energy balance. ওখানেও এসে quantitative observations on rate of soil degradation, rate of soil restoration, rate of soil mulching, rate of soil modeling. Soil properties, ground cover, biomass, water and energy balance, rate of soil degradation, rate of soil restoration, modeling. এই যে কতগুলি কথা বিভিন্ন এটা আসছে, কতগুলি অ্যাসেসমেন্ট কিভাবে করো এভাবে ট্রেনে গেলেই হবে। এখানে এসে এখানে যে there are different indicators of soil degradation and resilience, এখানে দেখবা degradative process গুলি কি কি, erosion, soil organic carbon depletion, acidification, nutrient depletion, compaction। আর এখানে আছে ইন্ডিকেটর সয়েল ডিগ্রেডেশন, এগুলো প্রসেস। ডিগ্রেডেটিভ প্রসেস কি, আর সয়েল ডিগ্রেডেশন ইন্ডিকেটরটা এরোসিভিটি, টপ সয়েল লস, ডিপ্রেশন কনস্ট্যান্ট, ডিক্লাইন ইন সয়েল পিএইচ, লিচিং, ডিক্লাইন ইন সিএসি, তারপরে ডিক্লাইন ইন নিউট্রিয়েন্ট রিজার্ভস, সাসেপ্টেবিলিটি টু কম্প্যাকশন, ক্লাস্টিং। আমার মনে হয় আমরা আসি না, সব ঘুমাই গেছি, নিজেই ঘুমাই গেছি।
না স্যার জি আছে। স্যার। ইন্ডিকেটরস অফ সয়েল রেজিলিয়েন্স এইগুলো দেখে একটু এটা কোথা থেকে প্রশ্ন করে mention the soil degrading processes or soil degradation indicators or indicator of soil resilience তখন এই বিভিন্ন ভাবে পয়েন্টস দিয়ে সেগুলো একটু ভালো রাখবেন। ইন্ডিকেটরস অফ সয়েল রেজিলিয়েন্স পরে আবার একটু দেখাবো, ওখান থেকে আপনারা কিছু নিতে পারবেন। সয়েল রেজিলিয়েন্স এর কি স্ট্রাকচারাল রেজিলিয়েন্স, সয়েল রিনিউয়াল রেট, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, অ্যাক্রিয়েশন কনস্ট্যান্ট, তারপর ইনক্রিজ ইন বেস স্যাচুরেশন, বাফারিং ক্যাপাসিটি, নিউট্রিয়েন্ট সাইক্লিং, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, তারপরে ওয়েল শ্রিঙ্ক ক্যাপাসিটি, সোয়েল শ্রিঙ্ক ক্যাপাসিটি, তারপর সেলফ মালসিং, বায়োডাইভার্সিটি। হ্যাঁ, এই কথাগুলি এর সাথে আবার পরও আছে কিছু কথা। সয়েল কোয়ালিটি এন্ড সয়েল রেজিলিয়েন্স, এখানে ইন্ডিকেটরস অফ সয়েল কোয়ালিটি এন্ড সয়েল রেজিলিয়েন্স, ওখানে কিন্তু সয়েল রেজিলিয়েন্স এর কিছু কথা ছিল আগের স্লাইডে। তো পরবর্তীতে আমরা সয়েল ফাংশন, ওই প্রসেসগুলি, প্রোডাক্টিভিটি, এনভায়রনমেন্টাল রেগুলেশন, আরবান ইউজ, ইন্ডাস্ট্রিয়াল ইউজ, এগুলো কিভাবে ফাংশন করে। ইন্ডিকেটর অফ সয়েল কোয়ালিটি, কোয়ালিটির উপর কি সয়েল ডেপথ, water and nutrient use efficiency, soil erosivity, soil organic carbon content, soil sink capacity, texture to facilitate waste, etc. আর এখানে indicates soil resilience with response to input change, soil properties with relative restorative measures, buffering capacity, এইগুলি কথা just কিছু মেন আছে যেটা মেনে নিন। Soil resilience and land use and management শেষ করে দেই নাকি? শেষ করে দেই। জি স্যার। এই যে ল্যান্ড ইউজ ম্যানেজমেন্ট থাকলে তো অনেক বুঝতে অসুবিধা। ল্যান্ড ইউজ ম্যানেজমেন্ট এফেক্টস সয়েল রেজিলিয়েন্স এন্ড ডিগ্রেডেশন। হ্যাঁ, এখানে কিরকম ল্যান্ড ইউজ ম্যানেজমেন্টের মধ্যে দুদিকে ভাগ করা আছে একটু দেখো, যে অ্যাপ্রোপ্রিয়েট ল্যান্ড ইউজ এন্ড সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। এখানে এসে যে দেখবা কতগুলি বি আছে মাঝখানে, ইনহেরেন্ট সয়েল প্রপার্টিজ, এটা পজিটিভ হলে ইনক্রিজ সয়েল রেজিলিয়েন্স, এখানে সয়েল প্রপার্টি যা আছে তার সাথে যদি কিছু যোগ করি সেটা হবে তোমার এই সয়েল রেস্টোরেশন, মানে সয়েলটাকে রেস্টোর করা যাবে, সেটা ইনক্রিজ ইন সয়েল রেজিলিয়েন্স। সেটার মধ্যে আবার কি কি করণীয় এখানে ভাগ করে বলা আছে। এদিকে এটা পজিটিভ দাও আর এদিকে নেগেটিভ। ইনহেরেন্ট ক্যাপাসিটি যা আছে সেটা থেকে যদি মাইনাস হয়ে যায় সেটা সয়েল ডিগ্রেডেশন, ডিক্লাইন ইন সয়েল রেজিলিয়েন্স। এক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর কাজ করে এটি বুঝুন। এটা আমার মনে হয় বুঝতে অসুবিধার কথা না। এখানে আমরা তারপর দেখি এখানে কি দেওয়া আছে এর মধ্যে। প্রথম হলো ল্যান্ড ইউজ এন্ড ম্যানেজমেন্টের থেকে আমরা আসবো appropriate land use and scientific management, তারপরে আসতেছে elevation of soil specific constraints, তাহলে যে সমস্যা এটাকে রিমুভ করা, রিডাকশন ইন ইকোলজিক্যাল স্ট্রেস, ইকোলজিক্যালি কোনো স্ট্রেস যদি থাকে রিলেশনশিপের উপরে একটার সাথে আরেকটা রিলেশন, সেটা মেইনটেইন করার জন্য যে ফ্যাক্টরগুলি সেটা যদি রিমুভ করতে পারি তাহলে স্ট্রেস থেকে আমরা বাঁচবো। ইনক্রিজ ইন বায়োমাস প্রোডাকশন, ইমপ্রুভমেন্ট ইন সয়েল কোয়ালিটি, থেকে গেল এই সমস্ত জিনিসগুলো যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে সেটাকে আমরা রেজিলিয়েন্স সয়েল ও দ্য রেস্টোরেশন প্রোগ্রাম। আর এখানে এসে যদি এই প্রপার্টিজ যা আছে, ইনহেরেন্ট সয়েল প্রপার্টিজ, ক্লাইমেটিক ইমপ্যাক্ট, ওয়াটার ব্যালেন্স, বায়োডাইভার্সিটি, টেরাইন, তারপর প্যারেন্ট ম্যাটেরিয়াল, এগুলো যে অবস্থা আগে ছিল তার যদি কমে যায় তার মানেই হলো সয়েল ডিগ্রেডেশন, ডিক্লাইন ইন সয়েল রেজিলিয়েন্স। এক্ষেত্রে কি আছে, অ্যাসোসিয়েশন অফ সয়েল স্পেসিফিক কনস্ট্রেন্টস, তারপর এক্সারবেশন অফ ইকোলজিক্যাল স্ট্রেস, ডিক্রিজ ইন বায়োমাস প্রোডাকশন, ডিক্লাইন ইন সয়েল কোয়ালিটি, সবকিছু মিলে যদি দেখি তাহলে সয়েল ডিগ্রেডেশন। এরপরে আমাদের কি আছে, এরপরে আইসা লেট আস সি হোয়াট ইজ ইন্টিগ্রেটেড প্ল্যান্ট নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট। এখানে বলছে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, এখানে আসবে ইন্টিগ্রেটেড প্ল্যান্ট নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট। প্ল্যান্ট ম্যানেজমেন্ট কি করতে হয় and how does it relate to soil resilience? সয়েল রেজিলিয়েন্স এর সাথে কি এটা কেমন ভাবে দেব যে সাস্টেইনেবল হবে ভবিষ্যতের জন্য এবং আমাদের ফিল্ড প্রোডাক্টিভ থাকবে। Integrated plant nutrient system is a holistic or universal approach to plant nutrition by obtaining the plant nutrients from both inorganic and organic sources to maintain and sustain fertility and enhance crop productivity। কথা আমরা যেটা আগে বলছি যে এটা কাজটা কি, এটা তোমার অর্গানিক ইনঅর্গানিক এর সাথে দিবে যাতে করে লং লাস্টিং হয় এবং ক্রপ প্রোডাক্টিভিটিও বাড়ে। There is to be done in a framework on ecological compatibility, socially acceptability, economically viable situation। এখানে যে
তোমার সাস্টেনেবল কথাটা বললেই হয়, ইকোনমিক, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সোশ্যালি অ্যাকসেপ্টেবল, লং লাস্টিং, এই সমস্ত কথা বলেই থাকি। IPNS is essential because of the following reason. IPS টা কেন important? Organic manures sustain soil fertility at a low level of production. Chemical fertilizer have concentration. Um, Chemical fertilizer have concentrated from nutrients. Application of chemical fertilizers results in bleaching, fixation, and buildup of certain nutrients at the expense of others, resulting the nutrient imbalance. এখন ওই যে chemical fertilizer দিলে একটা তুমি দিলে হয়তো এমনই আসে যে 50 ছড়াই দিবে। এইভাবে আমরা মাঝে মাঝে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট পেয়ে থাকি। Fertilizer use efficiency is low in all chemical fertilizers and organic manure when studied singly, and also fertilizer use efficiency is low all chemical fertilizers and organic manure when used singly. যখন তুমি আলাদা আলাদা ব্যবহার করবা তখন এই ফার্টিলাইজার প্রসেসে ফার্টিলাইজার efficiency is all chemical fertilizers. All chemical fertilizers বলতে আমরা কি বুঝি? ইউরিয়া, টিএসপি এগুলো সবকিছু মিলে organic ইয়েতে এর সঙ্গে পরবর্তীতে organic manure when supplied singly এক একটা যদি দাও তখন দেখা যায় ফার্টিলাইজার efficiency কম। যদি কম্বাইন করে দাও তাহলে efficiency বেড়ে যাবে। Combined use of chemical fertilizers and organic manure increase fertilizer use. Can I see the so IPM is used to increase fertilizer use efficiency, increase beneficial concentration of fertilizer use a balanced system for production and management, accounts for different amounts of plant nutrients in a budget sheet, giving the following. In soil, amounts of available form of organic sources, amounts available in crop residues, amount derived from biological fixation, and amount derived from fertilizer and their residual effect. জায়গা থেকে আমরা এটা পেতে পারি correctly. Let us now try to relate IPS with soil resilience, IPNS with soil resilience with particular reference to Bangladesh. And also IPN এখানে IPNS with soil resilience in particular, with in particular or special IPN in soil resilience. Let us now try to relate IPNS in soil resilience with particular or special reference to বাংলাদেশের তুলনায় কি এটা আমরা যখন করব এখানে আমরা সংক্ষিপ্ত করে দিলাম। সংক্ষিপ্ত করার কারণটা হলো যে IPN যারা মোটামুটি এখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থিসিস যাওয়া তখন যদি দেওয়া যায় আমি বললাম এটা ফার্টিলাইজার ইউজ করা খারাপ না, তো সেটাকে যদি আমরা ব্যালেন্স হতে করতে পারি, কারণ এটা ইনঅর্গানিক ফার্টিলাইজার ইউজ ছাড়া আমাদের কোনো গতি থাকবে না। আমরা 80% যন্ত্রপাতি করবো দেখবা কিছু করে কমসে কম। ঠিক আছে, আমি এখানে IPNS এর কথাটা আরেকটু রিপিট করে দিই এত কথা বলার পরে। এটা হলো আমরা যখনই দেখি যে আমার প্রোডাকশন বেশি বাড়াইতে হবে 6 টনে যেতে হবে, শুধু অর্গানিক ফার্টিলাইজার দিতে পারবো, ইনঅর্গানিক ফার্টিলাইজার বেশি দিলে ক্ষতি। এই সবকিছু এখন দুইটাকে যদি ব্যালেন্স করে দেখা যায় তাহলে পরে ক্ষতির পরিমাণটা কমবে। আমার মিলাবো কেমন কোন রেশিও? এটা ধরো সয়েলের দরকার 100% নাইট্রোজেন, এখন আমি 100% নাইট্রোজেন চিন্তা করবো যে নাইট্রোজেন কখন একটু স্লো করে দিলে কেমন হয়, এটাকে কয়দিনের দরকার আমি একবারে না দিয়ে 6 মাসের দরকার 6 মাসে ভাগ করবো। এরকম কিছু জিনিস এই মানে ট্রায়াল এর মধ্যে দিয়ে ফিল্ডে প্র্যাকটিস করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, সয়েল হেলথ ভালো থাকে। এই জন্য আমরা এই IPNS-টা দিয়ে থাকে তখন পেস্টিসাইড বা সুযোগ হবে তখন এটা পাবো। এই চ্যাপ্টার এখানে শেষ করলাম, থ্যাংক ইউ। এখন চ্যাপ্টার এগুলো তাড়াতাড়ি করে শেষ হবে, আমাদের ডেডলাইন কবে? মে। জি স্যার, শেষ করে জি স্যার, মে। ইনশাআল্লাহ শেষ
মাঝে দিয়ে এটা অনলাইনে ক্লাস আগে এখন দেখছো কতগুলো রয়েছে জি কিংবা স্যার। আমি ঘুমাই যাও মাঝখানে লেকচার হয়ে যায় তাই না? না আচ্ছা স্যার, না স্যার, আমরা জেগে আছি। ঠিক আছে স্যার না? আমরা আচ্ছা শুনছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাই ফেলবো। দেখি না তো যে আমি কি একা একা বলতে বলতে দেখি যে ঘুমাই। থ্যাংক ইউ। শুনতে পারছো তোমরা? ঠিক মতো বলছি তো? জি স্যার, জি শোনা স্যার। গেছে সব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরা লাকি কারণ এই নেটওয়ার্ক ডিস্টার্ব হয়। অন্য থেকে আমার